অশোকদা, এই মুহূর্তে বিতর্ক যেখান থেকে হচ্ছে যে কলেজিয়াম সিস্টেমের দুর্বলতার কারণেই এই যে বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা, এই ধরনের দুর্নীতিমূলক কাজ কলেজিয়ামের দুর্বলতার কারণেই এগুলো হতে পারছে, যেগুলো এনজেএসসি থাকলে হয়তো হতো না। এই দুই বিতর্কের মাঝখানে আপনার কি বক্তব্য, আপনি কিভাবে দেখছেন? প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে যে কোনো প্রতিষ্ঠানের দুর্নীতি তার সঙ্গে প্রতিষ্ঠানের নিয়োগ কেমন করে হবে ব্যক্তির, তার সম্পর্ক একেবারেই প্রতিষ্ঠিত নয়। আমি একটা উদাহরণ দিচ্ছি। আইএএস বস্তুটি আমাদের দেশে অত্যন্ত কঠিন একটা ব্যবস্থার মধ্যে দিয়ে, কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে, 3 স্টেজ না 4 স্টেজ না 5 স্টেজের মধ্যে দিয়ে, তারপরে তার ইন্টারভিউ ইত্যাদির মধ্যে দিয়ে তৈরি হয়। মানে ওর থেকে কঠিন ব্যবস্থা পরীক্ষা পৃথিবীতে খুব কম আছে। মানে হার্ভার্ডের অধ্যাপক লান্স প্রিসেট লিখেছিলেন যে হার্ভার্ডের অ্যাডমিশন পাওয়া তার তুলনায় জলভাত। তো সেই আইএএসদের দুর্নীতি আমাদের দেশে মানে মহাভারতের চেয়ে ডবল মহাভারত হয়ে যাবে যদি লিখতে। এই যে আমাদের প্রথমেই এটা মনে রাখা দরকার যে দুর্নীতির সঙ্গে নিয়োগ ব্যবস্থার সম্পর্ক এস্টাবলিশ নয়। এবং এটা মানে অধ্যাপকদের ক্ষেত্রে সত্যি, বিশ্ববিদ্যালয়ে সত্যি, এটা কর্পোরেট জগতে সত্যি, এটা এমন কোনো প্রতিষ্ঠান ব্যবস্থা নেই। সাংবাদিকতার ক্ষেত্রে সত্যি, সাংবাদিকতার ক্ষেত্রে আপনারাই বলতে পারবেন আমি সত্যি। তো কাজী এইটা প্রথমেই বলে রাখা ভালো, এটা দরকার আছে যে আজকে, কারণ এইটার প্রসঙ্গটা হচ্ছে অ্যাজ ইফ যে এই ভদ্রলোকের বাড়ির থেকে টাকা পাওয়া গেল এবং সেটা অত্যন্ত গরিত কাজ এবং অত্যন্ত বিষয় মানে চিন্তাজনক ব্যাপারে কোনো সন্দেহ নেই, সেটা এনজেএসি থাকলে হতো না। কাজী নতুন করে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস ব্যাপারটাকে নতুন করে ভাবতে হবে। এই যে রাজনৈতিক চিন্তাটা, এই রাজনৈতিক চিন্তাটা একটা বিশেষ ধরনের রাজনৈতিক ভাবনা থেকে আসছে, এবং সেই বিশেষ ধরনের রাজনৈতিক ভাবনাটা এই আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের দেশে বিচার ব্যবস্থা এবং এক্সিকিউটিভের মধ্যে যে সেপারেশন ছিল এবং যে দেওয়াল তোলার কথা আছে এবং যেটা সাধারণভাবে আধুনিক গণতন্ত্রের একটা ভিত্তি, সেই ভিত্তিটা আমাদের সংবিধানে মেনেও নেওয়া হয়েছিল, সেই সেপারেশনটা কি করে পেনিট্রেট করে এক্সিকিউটিভ বিচার ব্যবস্থার মধ্যে ঢুকে যেতে পারে তার একটা রাস্তা তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে। এই কাজে এই জিনিসটাকে আমাদের পরিষ্কারভাবে প্রথমেই বলতে হবে যে কিভাবে, তাহলে কি এক্সিকিউটিভের রিক্রুটমেন্টের মধ্যে বিচার ব্যবস্থার উপস্থিতির দরকার আছে? আমি যদি উল্টো প্রশ্নটা করি যে এক্সিকিউটিভের রিক্রুটমেন্টের দিক থেকে কি বিচার ব্যবস্থার উপস্থিতি, বিচারকদের উপস্থিতি দরকার আছে? পৃথিবীর কেউ বলবেন দরকার আছে, কেউ বলবেন না যে দরকার আছে, তাই তো? কাজেই প্রশ্নটা ওইভাবে দেখলে মুশকিল আছে। এবারে যেটা প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে বিচার ব্যবস্থার নিয়োগ মানে বিচারক নিয়োগের যে প্রক্রিয়া 1993 সাল থেকে আমাদের দেশে আছে, যেটাকে আমরা কলেজিয়াম প্রক্রিয়া বলে জানি, সেটা সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ, 25টা হাইকোর্টের প্রায় 1100 বিচারপতি নিয়োগ এবং সুপ্রিম কোর্টের প্রায় 33 কি বোধহয় 50টা বিচারপতি নিয়োগ, তাছাড়া হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগের মধ্যেও এটা এই কাজটি করে থাকে। কাজেই কাজটা অত্যন্ত বিশাল একটা বড় কাজ এবং এই প্রক্রিয়াটি সারা বছর ধরে চলে। এমন নয় যে কলেজিয়াম বছরের একটা নির্দিষ্ট সময় বসলো, রিক্রুটমেন্ট হয়ে গেল, তাদের কাজ বন্ধ হয়ে গেল, শেষ হয়ে গেল, এরকম নয়। সারা বছর জুড়ে এই কাজটা চলতে থাকে। এবারে কলেজিয়াম প্রক্রিয়াটার মধ্যে যেসব দুর্বলতা নানা সময়ে উঠে এসেছে, তার মধ্যে সব থেকে ভালো সাম্প্রতিককালে গত বছর ফেব্রুয়ারি মাসে, মানে 2024-এর ফেব্রুয়ারি মাসে দিল্লিতে একটা বড় সিম্পোজিয়াম হয়েছিল, যেটাকে বলা হয় যে সিজেএআর এর আয়োজনে। সিজেএআর হচ্ছে ক্যাম্পেইন ফর জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রিফর্ম। এটাতে কিছু আইনজীবী আছেন, প্রশান্ত ভূষণ বোধহয় একজন মানে তার মধ্যে সক্রিয় আইনজীবী, তাদের মানে আয়োজনে খুব বড় সিম্পোজিয়াম হয়েছিল এবং ভারতের বিচার ব্যবস্থার দিকপালরা এবং লুমিনারিজরা সবাই তার মধ্যে ছিলেন এবং তারা বক্তব্য রেখেছেন। পুরো জিনিসটা ভিডিও আছে, আমার মনে হয় অনেকেরই এটা দেখা উচিত, দর্শকদের যাদের সময় আছে
একটা 2 ঘন্টার ভিডিও আর একটা 3 ঘন্টার ভিডিও, এবং সেখানে যেসব জিনিস বেরিয়ে এসেছে কলেজিয়াম ব্যবস্থার সম্পর্কে, যারা যেগুলো বিচারপতিরাই বলছেন, উকিলরা বলছেন, এবং কেউ কাউকে কন্ট্রাডিক্ট করছেন বলে আমি মনে হলো না, কারণ প্রত্যেকেই অত্যন্ত তথ্যের সঙ্গে কথাগুলো বলছেন, মন গড়া কথা রাজনীতিবিদরা যেরকম বলে থাকেন সেরকম বলছেন না। সেটা খুব দুশ্চিন্তাজনক। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। 1 নম্বর হচ্ছে যে কলেজিয়াম ব্যবস্থাটা এমন স্তরের গোপন যে সেটাতে সত্যি সত্যি কি হলো তার কোনো রেকর্ড কোথাও থাকে না। মানে কলেজিয়াম ব্যবস্থা কিভাবে সিদ্ধান্ত নিয়েছে এটা কোনোদিন খুঁজে কোনো আর্কাইভে পাওয়া যাবে না, যেটা আমাদের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে এটা একটা মারাত্মক দুর্বলতা। কলেজিয়াম ব্যবস্থাটার যে আলোচনাগুলো হয়, অনেক বিচারপতি, একাধিক বিচারপতি বলছেন যে এই আলোচনাগুলো অনানুষ্ঠানিক, মানে ইনফর্মাল, তার মিনিটস রেকর্ডেড হয় না, এবং সেই মিনিটস কোথাও রক্ষিতও হয় না। মিনিটস রেকর্ডেড না হলে রক্ষিত কি হবে? কলেজিয়ামের পক্ষ থেকে বা কোর্টে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিচারপতি নিয়োগের কোনো বেসিক নির্দেশিকা নেই যে আমি যে একজন বিচারপতিকে নিয়োগ করব বা প্রধান বিচারপতিকে নিয়োগ করব তাকে আমরা কি নিরিখে, কি চাবিকাঠিতে বা কি তুলার দণ্ডে আমরা বিচার করে দেখব যে ইনি বিচারক হওয়ার যোগ্য। তাকে বিচার করতে গেলে তার, যদি তিনি উকিল হন, তার থেকে আমরা বিচারককে হিসেবে নিয়োগ করার কথা বলি, তাহলে তার দেখতে হয় যে তিনি তার মামলা, কি ধরনের মামলা লড়েছেন, তার সাধারণভাবে ভারতীয় সংবিধানের যে মৌলিক দিকগুলি আছে তার প্রতি কতটা কমিটমেন্ট আছে। যদি বিচারক থেকে প্রধান বিচারপতি হতে হয় তাহলে বিচারকদের রায়গুলিকে অ্যানালিসিস করার দরকার আছে। এই যে একটা খুব জটিল প্রক্রিয়ার প্রয়োজন আছে, যে প্রয়োজন একটা থেকে নির্ধারিত হয় যে এই নির্দেশিকার, এই মাপকাঠির তুলাদণ্ডে আমরা বিচারক নিয়োগ করব এবং প্রধান বিচারপতি নিয়োগ করব, সেই রকম কোনো তুলাদণ্ড, কোনো নির্দেশিকা পাবলিক ডোমেনে নেই, এবং কি সুপ্রিম কোর্ট, হাইকোর্টের ডোমেনও নেই। কাজে এমন একটা প্রক্রিয়া চলছে যে প্রক্রিয়াটা সম্বন্ধে খুব মৌলিক ফান্ডামেন্টাল প্রশ্ন করা যেতে পারে। তৃতীয় হচ্ছে যে, যেটা সমীকবাবু বললেন খুব দরকারি জিনিস, সেটা আরো স্ট্রাকচারাল দুর্বলতা। সেটা এই যে আমাদের যে এই 1100 হাইকোর্টের বিচারপতি, 1100-এর একটু বেশি হবে, আর সুপ্রিম কোর্টের প্রায় 50-এর উপরে বিচারপতি, এই বিচারপতিরা সমাজের কোন বর্গের থেকে উঠে আসছে? এদের মধ্যে মহিলাদের উপস্থিতি কত, এদের মধ্যে আদিবাসীদের উপস্থিতি কত, এদের মধ্যে দলিতদের উপস্থিতি কত, সংখ্যালঘুদের উপস্থিতি কত? এটা দেখা যাচ্ছে খুব স্পষ্টভাবেই যে এটা একেবারেই একটা উচ্চ বর্গ, এবং কি একটা দুটো অ্যানালিসিস আছে। সেই অ্যানালিসিসটা, যেমন ওদের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির ডিরেক্টর ছিলেন খুবই বিখ্যাত অধ্যাপক, প্রখ্যাত অধ্যাপক মোহন গোপাল, তিনি অ্যানালিসিস করে দেখিয়েছেন যে কেরালা হাইকোর্টের গত 25 বছরের যারা জাজ হয়েছেন, যারা বিচারপতি হয়েছেন, তারা শুধু 3টে জাতি থেকে হয়েছেন, তার বাইরে হন। তিনি আর মহারাষ্ট্র হাইকোর্টের একটা অ্যানালিসিস করে দেখিয়েছেন। ফলে আমাদের বিচার ব্যবস্থাতে স্ট্রাকচারালি একটা নন রিপ্রেজেন্টেশনের চাহিদা, এমনকি কলেজিয়ামে যে আবশ্যিকভাবে একজন মহিলা থাকা উচিত, যেটা আমরা অন্যান্য সমস্ত প্রাতিষ্ঠানিক রিক্রুটমেন্টের ক্ষেত্রে ধরে নিয়েছি যে অন্তত একটা মহিলাদের রিপ্রেজেন্টেশন হওয়া উচিত, সেটাও কিন্তু কলেজিয়াম ব্যবস্থায় নেই। চতুর্থত, এটা কিন্তু এই সিম্পোজিয়ামে এরাই বলছেন এই কথাগুলো, মানে আমরা বানিয়ে বলছি বা আমাদের থেকে আলাদা করে কেউ বলছে তা নয়, বিচারপতিরাই বলছেন, উকিলরাই বলছেন। চতুর্থত, যে কোনো রিক্রুটমেন্টের সময়ে, সেটা বিচারপতি হোক কি কর্পোরেট সেক্টরে কোনো রিক্রুটমেন্ট হোক, হাই অফিসে রিক্রুটমেন্ট হোক, একটা ফান্ডামেন্টাল জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটাকে বলি আমরা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা। অর্থাৎ যারা রিক্রুট করছেন আর যাকে রিক্রুট করা হচ্ছে, এদের মধ্যে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সুযোগ আছে। উদাহরণ দিয়ে তারা বলছেন যে কলেজিয়াম এমন ব্যক্তিকে প্রধান বিচারপতি করেছে যিনি কলেজিয়াম সদস্যের একজন বোন, একজন সিস্টার। মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো প্রোটেকশন পর্যন্ত কলেজিয়াম ব্যবস্থার মধ্যে নেই। অর্থাৎ বর্তমানে কলেজিয়াম ব্যবস্থাটা যেটা চলছে,
সেটা এতটাই গোপন, এতটাই প্রোটেক্টেড, এতটাই আনঅ্যাকাউন্টেবল টু এনিওয়ান, এবং ইনফর্মাল, সেটা শুনে আমি তো মানে তাজ্জব বনে গেছি যে এত আধুনিক একটা প্রতিষ্ঠানে এই ধরনের ইনফর্মাল ব্যবস্থা থেকে দিয়ে একটা দেশের বিচারপতি নিয়োগ হচ্ছে, প্রধান বিচারপতি নিয়োগ হচ্ছে, যারা কিনা দেশের বহু মানুষের ভাগ্য নির্ধারণ করছেন, দেশের সমাজ বদলে যাওয়ার মতো সিদ্ধান্ত তারা দিচ্ছেন। এটা আশ্চর্যজনক একটা পরিস্থিতি। কাজেই প্রথমে যেটা দরকার হচ্ছে যে, আমি দুর্নীতির দিকে যাবই না, আমার প্রশ্ন হচ্ছে যে মানে কিভাবে নিয়োগ ব্যবস্থাটাকে অ্যাকাউন্টেবল করা যায়, প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টেবিলিটি যেভাবে তৈরি করা হয়, তার প্রধান জিনিস হচ্ছে যে আমি পুরনো রেকর্ড ঘেঁটে বের করতে পারবো যে কোথাও গলদ ছিল, যাতে পরে কারেকশনের একটা সুযোগ থাকে, সংশোধনের সুযোগ থাকে। কাজী এবং তার কোনো গাইডলাইন আছে কিনা, তার সেই গাইডলাইনের মধ্যে কিভাবে একজন বিচারককে আমরা বিচার করে দেখব নিয়োগের জন্য উপযুক্ত কিনা। বিচারক নিয়োগের রেকমেন্ডেশন কার থেকে আসে? বারের থেকে আসে, মানে যারা উকিল সম্প্রদায় তাদের থেকে আসে, সরকারের থেকে রেকমেন্ডেশন যায়, যেটা হাইকোর্টে হোক, সুপ্রিম কোর্টে হোক, সব জায়গায় যায়, এবং বিচারপতিরা অন্যান্য বিচারপতিদের থেকে রেকমেন্ডেশন নেয়। সরকারের থেকে যে রেকমেন্ডেশন যায়, ভুরি ভুরি উদাহরণ আছে যে তারা শাসক দলের ঘনিষ্ঠ লোকেদেরই রেকমেন্ডেশন পাঠায়। ভারতবর্ষে বিপক্ষ দলের ঘনিষ্ঠ কোনো উকিলকে বিচারপতি করার জন্য রেকমেন্ডেশন পাঠানো হয়েছে, এটা পাবলিকলি জানলে সেটা মানে খবরের কাগজে হেডলাইন হওয়া উচিত ছিল। এককালে হয়তো হয়েছে, মানে 60-এর দশক 50-এর দশকের কথা তো আমরা এখন আর বলি না, তখন হয়তো হয়েছে। তখন এগুলো অনেক বেশি উদার হিসেবে দেখা যেত। সরকারের থেকে যেগুলি যায় সেগুলি শাসক দলের ঘনিষ্ঠ নাম, বারের থেকে যেগুলি যায় সেগুলো নানা লোকের ঘনিষ্ঠ নাম থেকে যায়, এমনকি বিচারপতিদের থেকে যেগুলি নেওয়া হয় সেখানেও বহুবার দেখা গেছে যে নানাভাবে ঘনিষ্ঠতা জড়িয়ে যাচ্ছে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা অনেক এত বেশিভাবে গোপন এবং প্রোটেক্টেড যে সেটার জন্য একটা ফান্ডামেন্টাল আনঅ্যাকাউন্টেবল সিস্টেম তৈরি হয়ে গেছে। এবারে এর মানে কি এই যে মানে আমরা ওটাকে গণেশটা উল্টে আবার নতুন আরেকটা গণেশ করব, যেটা আমাদের দেশে বহুবার করা হয়েছে, এটা মারোয়ারি ব্যবসার মতো, একটা গণেশ চললো না, আরেকটা গণেশ ব্যবসা উল্টে দিয়ে আরেকটা নতুন ব্যবসা খোলা হলো। মানে এর উল্টো হচ্ছে যে এক্সিকিউটিভ এর মধ্যে ঢুকে যাবে, যে এক্সিকিউটিভ তাহলে গিয়ে ঠিক করবে, প্রধানমন্ত্রী ঠিক করবেন, আরেকজন মন্ত্রী ঠিক করবেন, লিডার অফ অপোজিশন ঠিক করবেন। আমি যদি উল্টো দিক থেকে বলি যে তাহলে এক্সিকিউটিভ রিক্রুটমেন্টেও বিচারকদের একটু উপস্থিতি দরকার আছে বলেছেন। কাজে সেইভাবে তো জিনিসটা দেখলে হয় না, জিনিসটা দেখতে হবে। তৃতীয় কথা যেটা মানে একটা ছোট্ট জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে সারা দেশের এতগুলি বিচারপতি নিয়োগ হচ্ছে, প্রধান বিচারপতি নিয়োগ হচ্ছে, সারা বছর ধরে একটা প্রক্রিয়া চলছে, কিন্তু কোনো সেক্রেটারিয়েট নেই। এটা কিভাবে ফাংশন করছে, আপনি যদি ওই 6 ঘন্টা, আমি তো 6 ঘন্টা দেখতে পারিনি, আমি মোটামুটি 3.5 ঘন্টা মতো দেখেছি, মানে আজকে বলে না, কিছুদিন আগেও দেখেছি, তার মধ্যে পিছু আমার নোট নেওয়া ছিল, একটা লেখাও আমি লিখেছিলাম। একটা এত বড় ব্যবস্থা উইদাউট এ সেক্রেটারিয়েট, এটা মানে কলেজিয়াম সিস্টেম তার মধ্যে প্রচুর গলদ রয়েছে, সেটা দেখা যাচ্ছে, অনেক কিছু, অনেক তথ্যই বাইরে আসছে, এবং এরপর যদি অন্য কোনো সিস্টেম আসে সেক্ষেত্রে সেটা কতটা গ্রহণযোগ্য হবে, তার মধ্যে কি থাকবে না থাকবে, সেটাই এই মুহূর্তে আলোচনার বিষয়। আপনি বললেন, একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট কারা করবেন, প্রধানমন্ত্রী করবেন না প্রধানমন্ত্রী করবেন, ওটা একটা জিনিস, কিন্তু রিক্রুটমেন্ট করার প্রক্রিয়াটা কি হবে, এটা যে কোনো প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দেখা যায়, দ্যাট ইজ ফান্ডামেন্টালি মোর ইম্পর্টেন্ট। আমার কি ব্যবস্থার মধ্যে দিয়ে রিক্রুটমেন্টটা হবে, কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে রিক্রুটমেন্টটা হবে, এবং সেটা কতটা অ্যাকাউন্টেবল।